আমরা যদি সত্যি পাকিস্তানে চলে যাই তাহলে ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই ভারতবর্ষ শেষ হয়ে যাবে। বোকা জানে না কি কথা বলছে। বলছে যে বাংলাদেশ যাও, পাকিস্তানে যাও নামাজ পড়ার জন্য, মানে ভারতবর্ষে নামাজ পড়া যাবে না। তাহলে যে জায়গাটাকে আমি নামাজ পড়তে পারবো পাকিস্তান, তাহলে পাকিস্তান আমার ঘর, তো পাকিস্তান আমার বন্ধু, মানে সেখানে আমি সুরক্ষিত নামাজ পড়ার জন্য। ভারতবর্ষে মুসলমান সুরক্ষিত নয় নামাজ পড়ার জন্য। আজ নামাজ পড়তে দিচ্ছে না, কাল ঘরদর সব ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, শেষে আমাদেরকে হত্যা করবে, যেটা আরএসএস এর এজেন্ডা। তাহলে আমরা এই 40 কোটি ভারতবর্ষ যদি পাকিস্তানের সমর্থক হই, যেটা ওদের অভিযোগ, নাকি ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, কিন্তু ও বলছে যে আমরা মুসলমানের শত্রু। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানি জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। তাহলে আমি যদি পাকিস্তানকে, ভারতবর্ষের 40 কোটি মুসলমান যদি পাকিস্তানকে বন্ধু বলে ভাবে, আর বাংলাদেশকে 40 কোটি মুসলমান যদি বন্ধু ভাবে, তাহলে ভারতবর্ষের জন্য এটা ভালো হবে। তো ও ইরানকে দেখে শিক্ষা নিচ্ছে না। ইরানের 6 কোটি মুসলমান সুপার পাওয়ারকে ধুল চাটাতে পারে, থুতু চাটাতে পারে। আফগানিস্তানের 4 কোটি মুসলমান সুপার পাওয়ারকে থুতু চাটাতে পারে, ক্ষমা চেয়ে চলে গেছিল। আমরা মুসলমান ভারতবর্ষের পক্ষে আছি, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছি, ভারতবর্ষকে বানিয়েছি। আমাদের কি গুরুত্ব ও জানে না। ওই ফাদারল্যান্ড উগ্র হিন্দুত্ববাদী এবং উগ্র জায়নিস্টদের ফাদারল্যান্ড আর মাদারল্যান্ড মিলে, ফাদারল্যান্ড মানে ইসরায়েল আর মাদারল্যান্ড কি ভারত। এবং কোরআনেও এই দুইটি দেশের যে ধার্মিক আছে, উগ্র ধার্মিক, এদের ব্যাপারে বলা হয়েছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুমিনদের বিরুদ্ধে সবচাইতে বেশি আপনার আগ্রাসী পাবেন এবং বিদ্বেষী পাবেন ইয়াহুদিদেরকে এবং পৌত্তলিকদেরকে। এবং দুই দলেই মানে গরু পূজা করে। আপনারা হিন্দুদের গরু পূজা সম্পর্কে জানেন। ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজল, মানে গরুর পূজার প্রতি আকর্ষণ তাদের রক্তে মাংসে মিশে গেছে। মূর্তি বানানো হবে না, হবে না, হবে না। হিন্দুদের উত্তরসূরিরা প্রকাশ্যে মূর্তি বানাবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এখনো জমিনে আছে, মূর্তি গুড়িয়ে দেওয়া হবে, মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে। আপনারা যদি মনে করেন এইটা সেই 1923 সাল নয়, এইটা ইসলামের বিজয়ের দিন আসছে। পশ্চিমবঙ্গে থেকে মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উত্তরসূরিরা প্রতিবাদ করে না। কারণ কি? প্রতিবাদ করলে ভারত তাদের গদি ধরে না আনবে। এদের ইমান নাই, এরা হলো মুনাফিক। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমি বলতে চাই, হায়াত কতদিন আছে জানি না, আন্দোলন শুরু করছি ভারতের বিরুদ্ধে, আমি আন্দোলন করে যাব। আমি যদি মরেও যাই, আমার জন্য আপনারা রাজপথে নামবেন না, আপনারা রাজপথে নামবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে। সামনে কোনো আপোষ হবে না। আমি জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাকে রেড লিস্টে রাখছে। আই ডোন্ট কেয়ার। আমার কাছে একটা কথা, বাতিল তো বাতিলই, আর হক তো হকই। তুমি যদি বাতিলের পক্ষ নিয়া রাজপথে দাঁড়াতে পারো, আমি হকের পক্ষ নিয়া রাজপথে শাহাদাত কবুল করব। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি।
আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরে বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু 3 জন একসাথে হইয়া, আপনি 3টে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে না আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো? 100 জন, 1000 জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লায় ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকেও এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? কে দেখে নাই? কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখায়। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত। কেন রিড করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি, আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটারে মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আইছে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো। ব্যাস, খালাস। এ আইসে 2টা কথা কইয়া হ্যান তেন এই সেই। যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুতে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইরা একটা আশা মারি। তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করে। বক্তব্য নতুন করে দেওয়ার কিছু নাই। ভারত থেকে নতুন হাই কমিশনার এসে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। অখণ্ড ভারত হবে না, সেই উত্তর আমরা 47-এ দিয়েছি, আমরা 71-এ দিয়েছি, আমরা 24-এও দিয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যারাই খেলতে যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া। আরে বাংলাদেশের রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
ভারতের ওই সেভেন সিস্টার সুস্থ থাকবে না, বিচন্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, আমার দেশের প্রধানমন্ত্রী যিনি জবান ছুটাতে পারছেন না, সেই নতুন সরকারকে বলতে চাই, নত যেন পররাষ্ট্রনীতি চালিয়ে আওয়ামী লীগ দিল্লিতে পালিয়েছে। আপনারা সাবধান হন, না হলে আপনাদেরও শিলং এবং লন্ডনে পাঠাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশের আনাচে কানাচে ভারতীয় দালাল এবং রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করুন, সকলের বিচার প্রকাশ্যে হবে ইনশাআল্লাহ। আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে যেই প্রশ্ন তুলবে তার বিরুদ্ধে নতুন করে লড়াই হবে, সংগ্রাম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন বিগত সময়ে ইসকন সহ বাংলাদেশে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির কাছাকাছি নিয়ে গেছে এবং একটি মারাত্মক তারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার একটা পায়তারা করেছে। এবং ইতিপূর্বে চিন্ময় দাসকে কেন্দ্র করে একজন বাংলাদেশি মজলুম আলিফকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। প্রকৃত অর্থে হিন্দু হবেন যদি মসজিদে আগুন লেগে যায়, কোরআন শরীফ যদি পুড়ে যায়, তিনি ছুটে যাবেন, ওই কোরআন শরীফ বুকে নেবেন, ওই আগুন নিভিয়ে দেবেন, বলবেন আজকে এটার পিছনে ভারত, এটার পিছনে লীগ, এটা আমরা বুঝতেছি না। এই যে এদেরকে উস্কাই দিচ্ছে, এটার একটা প্রধান একটা অংশ লীগের উস্কানি আছে এখানে। এরা ভারতে থেকে এবং ভারতের মদদে এই উগ্রবাদী হিন্দুত্ববাদকে এখানে লিলিয়ে দিচ্ছে। এরা এই যে বড় বড় মূর্তি নির্মাণ, এগুলো কি বাংলাদেশ আগে কখনো ছিল? রংপুরের মতো একটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এত বড় বড় মূর্তি নির্মাণের কি উদ্দেশ্য? এটা কি আমরা বুঝি না? এটা প্রত্যেকটা সাধারণ মানুষের বুঝতে হবে। আর আমাদের এই অঞ্চলের যে সংকট, সেটা হচ্ছে যে এই যে সেকুলার যারা আছে এরা দেখবেন সবসময় এই হিন্দুদের পক্ষ নিচ্ছে, আমাদের পক্ষ নিচ্ছে না। এবং এই যে ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের অস্তিত্ব এই টিকিয়ে রাখার জন্য আমাদের আসলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে মোকাবেলা করব? ইসলাম ছাড়া আর কোনো টুলস আমাদের হাতে নাই এদেরকে মোকাবেলা করার জন্য। সেকুলাররা কোনোদিনও তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। এই জন্য যারা আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসুলকে ভালোবাসি, এদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে এবং এই উগ্রবাদী, এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে রুখে দিতে হবে। আমি হিন্দু পণ্ডিত হয়ে বলছি, নারী নির্যাতন ও সন্ত্রাসমুক্ত যদি ভারত চান, তাহলে কোরআনের আইনকে দেশের আইন হিসেবে মেনে নিতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই, যেমনটা সৌদি আরবে আছে। লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। কথা কোন ঠিক কিনা? ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশ দখল করার চেষ্টা করবেন না, বাংলাদেশকে কাশ্মীর মনে করবেন না, বাংলাদেশকে আপনাদের কোনো অঙ্গরাজ্য মনে করবেন না। যাদেরকে দিয়ে বাংলাদেশ শাসন করতেন, এরা তো এখন আপনাদের দেশে আছে, এখন আবার চাইতেছে বাংলাদেশে এই মূর্তি নির্মাণ করার মাধ্যমে অশান্তি সৃষ্টি করবার জন্য। ভারত সবসময় হলো একটা উশৃঙ্খল জঙ্গি রাষ্ট্র, আমাদের ঘাড়ে দোষ চাপাইয়া তার নিজের ফয়দা আদায় করত। আমি প্রথম থেকেই বলি, 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1 বছরের মাথায় আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী সৃষ্টি করে ভারত। কেন করবে ভাই? তুমি না আমার স্বাধীন করছো? একটা যুদ্ধ হলে তার 80 ভাগ শ্রম হলো বুদ্ধিজীবী, মানে ইন্টেলিজেন্স বলি আমরা, সেই কাজটা মুক্তিযোদ্ধারা করে দিছে। শত্রুর পিছনে চলে গেছে। ভারতের সহজ হয়েছে যুদ্ধ। ভারতের কোনো নিজস্ব অ্যাচিভমেন্ট ছিল না, কোনো সাফল্য ছিল না, আমাদের দিয়ে করে আমাদের জিনিস সব নিয়ে গেছে লুটে বেড়ে। তারপর মানুষ দেখেন, এখনও আমরা দেখি এই ঢাকা ক্লাবের সামনে একটা সুন্দর একটা সাইনিং সেরিমনি, একটা ওয়ালপেপার আছে, দেখবেন লজ্জার বিষয়, ভেঙে ফেলা হচ্ছে বহুত আগে, আমরা মিস করছি। আমি দেখতে চাই না ওখানে ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানি নিয়াজির স্বাক্ষর, আমি দেখতে চাইছিলাম আমাদের কারো স্বাক্ষর। যা হোক, যা হয়ে গেছে, ভারতকে আপন করার কোনো স্কোপ নাই। বাংলাদেশে যত দুর্নীতি, অশান্তি,
সবকিছু ভারতের সৃষ্টি। ভারতকে সুরক্ষিত রাখতে পারছে না এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। ধিক্কার জানাই, নিন্দা জানাই। আজকে মোদী অমিত শাহ প্রত্যেকটা মুহূর্তে বলে ভারত সুরক্ষিত। এই রংপুর অঞ্চলে যেন হিন্দুদের ঘনত্বটা বাড়ে, খুবই সন্দেহজনক ব্যাপার। অনেকে যেটা বলছেন এখানে যে ওইখানে যে বড় বড় মূর্তি বানানো হচ্ছে, এটার পারমিশন ছাড়া কে বানানোর সাহস দেখাচ্ছে? এগুলো একটার কিন্তু পারমিশন নাই। আপনি আজকে চাইলে পরে শেখ মুজিবুর একটা 81 ফিট মূর্তি বানাইতে পারবেন? দিবে আপনাকে কেউ বানাইতে? তাইলে ওইখানে কিভাবে হচ্ছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই মূর্তি উদ্বোধনের জন্য ভারতের হাই কমিশন আছে, সেই হাই কমিশনের লোক যায় নিয়মিত, কেন? তো এই জিনিসগুলো তো মানুষের ভিতরে প্রশ্ন তৈরি করে। ওদের সাথে আর আপোষ হবে না। একটা মারবে 10টা মারবা, কথা ক্লিয়ার। তারা প্রকাশ্যে মূর্তি বেগে গুড়িয়ে দেবে। আজাদ পার্টির প্রধান স্লোগান হতে হবে একটাই, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশের এই সরকার যদি ভারতের সাথে নতজানু করে, এই সরকারের গদি নাড়াতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ভারতে যদি আর একটা মসজিদে আক্রমণ হয়, পশ্চিমবঙ্গ থেকে বলবো গাজওয়াতুল হিন্দ আন্দোলন চালু করো। ওদের সাথে আর আপোষ হবে না। একটা মারবে 10টা মারবা, কথা ক্লিয়ার। তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে এই হিন্দুত্বকে এস্টাবলিশ করা এবং মুসলমানদের উপর অত্যাচার করা, মুসলমানদের সাধারণ জীবন যাপনকে ডিস্টার্ব করা। এবং ওনাদের এজেন্ডার জন্য আমরা এর আগে তাদের বহু জায়গায় বহু নমুনা দেখেছি এবং আগামী দিনে বাংলার বুকে দেখার চান্সেস তো কম নয়। কিন্তু যতই হোক না কেন, এর আগেনস্টে আমরা রাস্তায় থাকবো। ভারতের শুভেন্দু এবং মোদী এবং অমিত শাহ তাদের একটা দালালকে পাঠিয়েছে, ত্রিবেদী। এই ত্রিবেদী দালাল নামার সাথে সাথে আমার রাষ্ট্রের জনগণের চিন্তা ভাবনাকে বিবেচনায় না নিয়েই সে বলছে 140 কোটির সাথে 120 কোটি মিশিয়ে ফেলবে। কোন প্রেক্ষিতে সে বলে? তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যেতে। ইরান আমেরিকাকে যেভাবে পরাজিত করেছে, আমরা টোটাল একটা ব্লক, রাশিয়া, তুরস্ক, ইরান, চীন এবং বাংলাদেশ সহ তাদেরকে পরাজিত করে দেব তারা যদি অতিরিক্ত উৎপাত করে। এবং সারা বিশ্ব থেকে ভারতের যে উগ্র মৌলবাদী হিন্দু জঙ্গিগুলোকে তাদের সম্পত্তি ক্রয় করে তাদের নিজ দেশে পাঠিয়ে দেব, তাদেরকে তেল গ্যাস বন্ধ করে দেব। বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে আহ্বান জানাবো, তারা যেন এই কুচক্রান্তকারী, এই বজ্জাত ডাইনি, এই চৈতালিকে ধরে নিয়ে এসে এই শাহবাগের মোড়ে উল্টা করে ঝুলিয়ে রাখে এবং সারা দেশে তাদের হিন্দুইজমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং গর্বিত দৃষ্টান্ত যেন তারা এখানে কায়েম করে। এই আহ্বান আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জানাচ্ছি। আমরা একটু টেকনিক্যালে যাব। আমরা আসলে দাঙ্গা ফ্যাসাদ পছন্দ করি না বাংলাদেশবাসী। আপনি নিশ্চয়ই দেখবেন যে আগামীকাল থেকেই আমাদের বাংলাদেশবাদী, বাংলাদেশপন্থী যে হিন্দুরা আছে এবং বাংলাদেশি যে হিন্দুরা আছে তারাও এখানে আসবে। এবং এই যে আজকে ঘটনাটা ঘটালো, এটা কিন্তু পুরো হিন্দু জাতি, বাংলাদেশে যে বাংলাদেশি যে হিন্দুরা থাকে তাদের মুখে একটা কালি একটা লেপে দিয়েছে আজকে চৈতালির এই বক্তব্য। এবং এটার প্রতিবাদ আমাদের হিন্দুরা জানাবে, মুসলিমরা না। আমাদের বাংলাদেশি যে হিন্দুরা আছে দেখবেন যে কালকে বাংলাদেশে এই রাস্তায় নেমে বিভিন্ন জায়গা থেকে এদের নিন্দার জ্বর উঠবে এবং তারা রাস্তায় নেমে এটা প্রতিহত করবে। এবং চৈতালির মতো মেয়েদেরকে তারাই ধরে ধরে নিয়ে এসে সরকারের থানায়, সরকারের কারাগারের মধ্যে প্রেরণ করবে। বাংলাদেশ সরকারের সবার আগে একে এসএসএ প্রোটেকশন দেওয়া দরকার এই মুহূর্তে। তা নাহলে জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে তারপরে, সে যে রাষ্ট্রদ্রোহীদের কাজ করেছে, তাকে যে কোনো মুহূর্তে জনগণ যে কোনো কিছু করে ফেলতে পারে। এবং আমরা তো তাকে যদি প্রকাশ্যে ধরতে পারি, যদি তাকে দেখতে পারি, তাকে ধরে জাস্ট হলো ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে ফেলে দিয়ে আসবো। কারণ এই ধরনের মহিলারা ইন্ডিয়ার দালালি ছাড়া কোনোদিন বাংলাদেশি হতে পারেনি, হতে পারবে না। বাংলাদেশে কিন্তু অনেক হিন্দু আছে, আমারও অনেক বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু কখনোই এই ধরনের কোনো ধরনের কথাবার্তা উস্কানিমূলক বা এই ধরনের কথাবার্তা বলে না। এই মহিলাকে আমি বলবো যে বাংলাদেশের ডিজিএফআই, এনএসএ সমস্ত তদন্তকারী বাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে তার মূল রহস্য উদ্ঘাটন করতে কনফার্ম থাকেন আপনি যে ভারতের কাছ থেকে টাকা খেয়ে আজকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে দেখেছে এবং এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে কোনোভাবেই তাকে কোনোভাবে মার্সি করা যাবে না। বাংলাদেশ সরকার কোনোভাবে মার্সি করতে পারে না তাকে। যদি তাকে মার্সি করে তাহলে বাংলাদেশ সরকার
নিজের বিপদ ডেকে নিয়ে আসবে আমি বললাম। এবং আমি আপনাদেরকে কিন্তু গত 7 দিন আগে বলেছিলাম যে কেন রাম মূর্তি এই লালমনিরহাটে পৃথিবীর সর্ববৃহৎ রাম মূর্তি কেন স্থাপন হচ্ছে। আরে ভাই, রাম মূর্তি আপনি স্থাপন করবেন আপনি ঢাকাতে করেন, আপনার যদি এত পছন্দ হয়, আপনার যদি এতই ভালো লাগে, যেটা বিগত 54-57 বছরে আপনার লাগলো না, 54 বছর পরে এসে আপনার আজকে এত বড় রাম মূর্তি লাগবে, ঠিক আছে লাগুক, আপনি ঢাকাতে করেন। আপনি লালমনিরহাটে কেন করছেন? লালমনিরহাটে একটা কারণেই করছেন যে আজকে লালমনিরহাটে ওখানে করে আপনি হিন্দু সমাগম করবেন এবং ওই যে পুশিন করছেন, ওই পুশিনের মাধ্যমে আপনি হিন্দু ঢুকাবেন এখানে, এবং একটা সময় গেলে পরে আপনি লালমনিরহাটকে নিজেদের চিকেন নেকটা বাড়ানোর জন্য লালমনিরহাটকে নিয়ে যেতে চাইবেন। এই যে একটা নীল নকশা ভারতের, এই কথা কিন্তু আমি আজ থেকে 7 থেকে 10 দিন আগে বলেছি আপনাদেরকে, এবং আজকে কিন্তু তারই আপনি পরিকল্পনা দিচ্ছেন। দেখেন, তাদেরকে কিন্তু কেউ কিছু বলেনি, কেউ কোনো উস্কানি দেয়নি, কিন্তু এখানে একদল স্লোগান দিচ্ছে যে আমার দেশ আমার মা, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আরে ভাই, বাংলাদেশ ছেড়ে তোমাকে কেউ যাইতে বলে নাই, বাংলাদেশের কেউ যাইতে বলছে? বরঞ্চ ভারতে আপনার মুসলমানদেরকে ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বর্বর শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াইটা খুব কঠিন, কিন্তু আমরা যদি একসাথে লড়াই করি এদেরকে দূরে সরানো কোনো ব্যাপার হবে না। ভারতের কয়েকজন ইউটিউবার আছে, মাঝে মাঝে বলে রংপুর ডিভিশন দখল করে নেবে, চট্টগ্রাম ডিভিশন দখল করে নেবে, যেমন তাদের বাপের দেশ। এটা গোয়া না, এটা হায়দ্রাবাদ না। হায়দ্রাবাদের নিজাম যদি স্বর্ণ না দিত, সেই মুসলমান ভারত রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। নেহেরুর সময় সে তার স্বর্ণ দিয়েই ভারতকে রক্ষা করেছিল। এটা ভুললে হবে না। বাংলাদেশের সাথে ওই ধরনের খেলাটা উচিত হবে না। এখন আমরা আমাদের দেশকে কিভাবে রক্ষা করতে পারি সেই ব্যাপারে আমরা প্রস্তুত। এ সরকার তো ফালতু সরকার। মমতা যদি চোর হতো তাও তো ভালো ছিল, এ তো ডাকাতি সবই তো খাই নিল। এ কি করলো আমাদের এখানে যে 30-35টা যে সংসার চলে, তার তো কোনো ব্যাপার নেই। কি আছে, দোকানটা তো চলে গেল, আমরা এখন কি করে খাবো ছোট ছোট বাচ্চা নিয়ে? ভারতকে আমি বলবো সাপ, একদম কাল সাপ আছে না, ভারত হচ্ছে সে সাপের মতো। সাপ আপনাকে কখন ছবল দেয় জানেন? যখন সে নিজে ভয় পায়। ভারত আসলে নিজের অস্তিত্ব নিয়ে ভয় পায়। ভারতের যে আমাদের এখানে যে চিকেন নেকটা আছে, 22 কিলোমিটারের একটা ভারতের ন্যারো প্যাসেজ আছে, যেখান দিয়ে ভারত তার 7 সিস্টারকে, ভারত তার 7টা আরও প্রদেশকে সে তার প্রয়োজনীয় মালামাল এবং যোগাযোগ সংযোগ রক্ষা করে। ভারত আসলে চাচ্ছে এই রংপুর বিভাগটাকে সম্পূর্ণভাবে তাদের এই 7 সিস্টার মানে চিকেন নেকের মধ্যে ঢুকায় নিতে, কারণ ভারত নিজেই সেটের মধ্যে আছে। ভারত আসলে মনে করছে যে বাংলাদেশ হয়তো বা অন্যান্য কান্ট্রি হয়তো এই চিকেন নেকটাকে বন্ধ করে দিয়ে 7 সিস্টারকে আলাদা বা বিচ্ছিন্ন করে নেবে। ঠিক এটার জন্যই ভারত কিন্তু এই নীল নকশা এঁটেছে এবং 91 লক্ষ ভোটের আগে 91 লক্ষ মানুষকে, ভারতীয় মানুষকে তারা প্রথমে ভোটার তার তালিকা থেকে বিতাড়িত করেছে, বাদ দিয়েছে এবং তাদের বৈধতাকে ক্যান্সেল করেছে, ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করেছে। এখন তাদের নীল নকশা অনুযায়ী এই 91 লক্ষ মানুষকে তারা এই যে আপনার হলো রংপুরে এই জায়গাটা তারা সেটেল করতে চায়, করে এই রংপুরের পুরা যে ডিভিশনটা আছে, ডিভিশনটা তারা নিয়ে নিতে চায়। এটাই তাদের অ্যাকচুয়ালি নীল নকশা। এই ডিভিশনটা নিয়ে নিতে পারলে তারা হয়তো দেখা গেলো 222 কিলোমিটারের যে আপনার চিকেন নেকের যে রাস্তাটা ছিল, এইটা হয়তো বর্ধিত হয়ে 250 বা 300 কিলোমিটারের একটা রাস্তা হবে, তখন তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। কিন্তু এটা আসলে একটা বললাম না যে তারা যে সাপ, তারা ভয়ে আমাদেরকে ছোবল মারতে যাচ্ছে। আমরা কখনো কিন্তু মানে সহিংসতার রাস্তা অবলম্বন করি নাই, তবে প্রয়োজনে যদি আমাদের গায়ে একটুও ফুলের টোকা পড়ে, আমাদের সীমান্তের গায়ে, আমাদের মানচিত্রের গায়ে একটুও যদি ফুলের টোকা পড়ে, আমি ভারতকে মানে স্মরণ করিয়ে দিতে চাই যে 1971 সালের মতো রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের কাছে নাই। বাংলাদেশে 1971 সালে যে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন, তার মধ্যে হাতে গোনা কয়েক হাজার সোলজার ছিল, বাকি সমস্ত ছিল এদেশের জনগণ। এই ইতিহাস যেন ভারত পুনরাবৃত্তি না চায়, এরপরে কিন্তু ভারতের মানচিত্রের অনেক সীমারেখা কমে যাবে এবং ছোট হয়ে আসবে। ভারত এমনই একটা দেশ, এই দেশের সাথে পাকিস্তানের কোনো ভালো সম্পর্ক নাই, নেপালের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, বাংলাদেশের সম্পর্ক নাই। তারা এমন একটা কুৎসিত চিন্তাধারা বা চাণক্য নীতির বাস্তবায়ন তারা করতে যাচ্ছে বর্তমান বিজেপি সরকার, এটাকে আমরা কোনোভাবে করতে দিতে পারি না। বাংলাদেশের বর্ডারে ভারত সম্প্রদায় যে আগ্রাসন চালাচ্ছে, আপনারা বাংলাদেশ রুখে দাঁড়ান না।
বাংলাদেশের মুসলিম সমাজ কোনো কিছু করলেই আপনারা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যা দেন। এখন ভারত বিরোধী কেন আপনারা ই করেন না? আপনারা এই জঙ্গি কেন লাগলেন? জঙ্গি কেন লাগলেন? আমাদের দেশের নিরাপত্তা কি প্রমাণ আছে? জঙ্গি কি আপনার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমাদের হুমকি দিচ্ছে। কি বলে হুমকি দিয়েছে? হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে। আপনাদের এখানে থাকতে হলে ইনভার্ট করবে, চাঁদা দিতে হলে পায় না। আমরা এই কথা কে বলছে? এই কথা কে বলছে? উনি নিজে বলছে। এটা কি জঙ্গি হয়? হ্যাঁ, এটা কি জঙ্গি হয়? একজন হিন্দু জঙ্গির নাম বলেন, একজন হিন্দু জঙ্গির নাম বলেন। তাহলে মুসলিম মানে জঙ্গি? না না, তাহলে জঙ্গি লেখছেন কেন? জঙ্গি প্রশিক্ষক মানে কি? জঙ্গি লেখছেন কেন? জঙ্গি মানে কি? হ্যাঁ, আপনারা জঙ্গি ব্যানার লেখছেন। ব্যানার লেখছেন, জঙ্গি মানে কি? জঙ্গি লেখছেন কেন? আমি কোথায় জঙ্গি প্রশিক্ষক মানে কি? আমি কথায় জঙ্গি লেখছেন কেন? আমি কথা বলতেছি। জঙ্গি মানে কি? আরে ভাই, আমি জঙ্গি মানে কি? আমার মুখে এই কথাটা শুনছেন। জঙ্গি ব্যানার লেখছেন কেন? আমি এই আপনাদের মানববন্ধনে আছেন। আমি কথা বলতেছি, জঙ্গি বলছেন। আমরা বাংলাদেশের নাগরিক। জি, আমরা বাংলাদেশের শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় বসবাস করতে চাই। কোন দেশ কি করলো তুই না করলো সেটা আমার বিষয় না। আমরা বাংলাদেশে যাতে সুন্দর মতন বসবাস করতে পারি, এতটুকু আমাদের। ইন্ডিয়ার হিন্দুত্ববাদী আছে, তাদেরকে আমরা এই বাংলাদেশে ঠাঁই দিব না। আমরা কোনোদিনই হিন্দুদের সাথে জুলুম করি নাই, আমরা কোনোদিন হিন্দুদের সাথে জুলুম করব না। আমাদের যে বাঙালিরা হিন্দু আছে তাদেরকে আমরা সুরক্ষা দেব। আর যারা ইন্ডিয়ার হিন্দুত্ববাদী আছে তাদেরকে আমরা এই বাংলাদেশে ঠাঁই দিব না। এটাই আমাদের কথা। আমাদের বাংলাদেশের হিন্দুদের সাথে মুসলমানদের সাথে ওই সুবন্ধ অধিকার লাগাই দিতে চাচ্ছে, যুদ্ধ লাগাই দিতে চেয়েছে। বাংলাদেশ আর ওই আগের জায়গায় নাই যে বাংলাদেশ চাইলেই দখল করে ফেলা যাবে। এগুলো ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলবে না, এটাও একটা ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলে। কি হয়েছে? পেঁয়াজ দেয় নাই, আমরা পারি নাই? আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমরা ভারত ছাড়া চলি নাই? কি হয়েছে? আপনি সিনা টান করে দাঁড়ান।